আসসালামু আলাইকুম। দর্শক, অন্যমঞ্চের আলোচনায় আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন পল কাপুর জিহাদ নিয়ে, ইসলামী জঙ্গিবাদ নিয়ে গবেষণা করেছেন এবং তার গবেষণার একটা মূল বিষয় হচ্ছে এই যে পাকিস্তান হচ্ছে পৃথিবীর এমন একটা দেশ যে দেশটা জিহাদের মাধ্যমে ইসলামী জঙ্গিবাদ পৃথিবীর বিভিন্ন দেশে নিয়ে যায় এবং সেখানে প্রভাব বিস্তার করে। এই যে ইসলামী জঙ্গিবাদের বিকাশ ঘটাতে জিহাদের নামে পাকিস্তানের যে অবদান, সেই অবদান মার্কিন প্রশাসনকে বরাবর স্মরণ করিয়ে দিয়ে পল কাপুর সবসময় পাকিস্তান থেকে দক্ষিণ মধ্য এশিয়ার সকল দেশকে দূরত্বে রাখা যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ, এই পরামর্শ দিয়ে আসছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যে ধরনের প্রতিশ্রুতি দিয়ে বিএনপি সরকার নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছে বাংলাদেশে, তাদেরকে সেসব প্রতিশ্রুতির কিছু একেবারেই সুনির্দিষ্টভাবে প্রমাণ করে দিতে হবে। বাংলাদেশে খুব শিগগিরই ওয়াশিংটন থেকে সবচেয়ে উঁচু পর্যায়ের যে সফরটি ঘটতে যাচ্ছে নতুন সরকার শপথ নেওয়ার পর, সেই সফরটির আগে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর 6 থেকে 9 তারিখের মধ্যে ঢাকা সফর করবেন। পল কাপুরের এই ঢাকা সফরের আগে বিএনপি সরকারকে তারা যে ধরনের গণতান্ত্রিক পরিবেশ, অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করবে বলে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারকে কথা দিয়েছে, সেই বিষয়গুলোতে তাদের প্রতিশ্রুতি স্পষ্টভাবে প্রমাণ করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের একরকমের পরামর্শে এবং অনেকে বলছেন নির্দেশনায় খলিলুর রহমান ডক্টর ইউনূসের সরকার থেকে তারেক রহমানের সরকারে ঢুকেছেন এবং তারেক রহমানের সরকারে পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োজিত হয়েছেন। খলিলুর রহমানই ইউনূস সরকারের আমলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মূলত সকল রকমের আলাপ আলোচনা, দর কষাকষিগুলো করে আসছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্রাম্প প্রশাসনের এসে এবং ইউনূস সরকারের আমলে বিশেষভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কটা দুটো দিকে একরকমের ভাগ হয়ে যায়। তার একটি হচ্ছে বাণিজ্য। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসবার আগেই বলেছে যুক্তরাষ্ট্রের একমাত্র লক্ষ্য হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য বৃদ্ধি, সারা পৃথিবীতে বাণিজ্য প্রসার। ট্রাম্প এই পাল্টা শুল্ক আরোপ করেছেন, সেই পাল্টা শুল্ক কমাতে বাংলাদেশের ইউনূস সরকার গিয়ে রীতিমতো নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সই করে এসেছে। সেই নন ডিসক্লোজার এগ্রিমেন্টে কি আছে তা আমাদের বলে নাই পর্যন্ত। এখন মার্কিন যুক্তরাষ্ট্রেই বলা হচ্ছে ট্রাম্পের সেই শুল্ক আরোপ অবৈধ। বাংলাদেশের সেই নন ডিসক্লোজার এগ্রিমেন্টের ভাগ্যে কি ঘটে সেটা দেখবার জন্য নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাণিজ্যের পাশাপাশি তাদের জন্য একই রকম স্বার্থ রক্ষাকারী গুরুত্বের সঙ্গে যে বিষয়টিকে দেখে সেটা হচ্ছে নিরাপত্তা ইস্যু। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যখন ইউনূসকে ধমকে চিঠি লিখেছিলেন যে তাড়াতাড়ি ব্যবসা বাড়ান, সেই চিঠিতে আপনাদের মনে থাকবে যে তিনি সেই চিঠিকেও নিরাপত্তা ঝুঁকির দিকে নিয়ে গিয়েছিলেন। তিনি বলেছেন ব্যবসা না বাড়ালে ব্যাপারটা আমাদের জন্য নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি করে বলে আমরা মনে করি। মার্কিন যুক্তরাষ্ট্র সবকিছু নিরাপত্তা লেন্স দিয়ে দেখে এবং সবকিছুর পরেও নিরাপত্তাকে আসলে অন্য ভাষায় বললে সারা পৃথিবীতে একদিকে তাদের স্বার্থ রক্ষাকে, অন্যদিকে তাদের একরকমের নিয়ন্ত্রণ বজায় রাখার বিষয়কে এবং তাদের জন্য হুমকি হয়ে ওঠে এমন কোন শক্তি যাতে কোথাও একরকমের দাপিয়ে বেড়াতে না পারে বা খুবই চাঙ্গা হয়ে না ওঠে, সেদিকটায় তারা লক্ষ্য রাখে। মার্কিন এই যে কর্মকর্তা, উচ্চ পদস্থ কর্মকর্তা যে বাংলাদেশ সফরে আসছেন পল কাপুর, যিনি কিনা ডোনাল্ড ব্লুর জায়গায় এসেছেন, তার মূল কাজের জায়গা কিন্তু হচ্ছে এই নিরাপত্তা ইস্যু। পল কাপুর মূলত নিরাপত্তার বিষয় দেখেন এবং এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ইস্যু নিয়ে তিনি দীর্ঘ সময় ধরে মার্কিন প্রশাসনে কাজ করছেন। তিনি শুধু ভারতীয় বংশোদ্ভূত তাই নন, নাম দেখেই নিশ্চয়ই ধারণা করছেন পল কাপুর তিনি ভারতপন্থী হিসেবে পরিচিত, কারণ মার্কিন প্রশাসনে তিনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি দীর্ঘ সময় শিক্ষকতা করেছেন, গবেষণার কাজে যুক্ত ছিলেন। এই পল কাপুর মার্কিন প্রশাসনে সবসময় সেই মতবাদকে একরকমের
প্রচার করে এসেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, বিশেষ করে দক্ষিণ ও মধ্য এশিয়ায় সবচেয়ে মঙ্গল হবে যদি তারা ভারতকে সবচেয়ে বড় কৌশলগত মিত্র হিসেবে গ্রহণ করে এবং যদি ভারতের পরামর্শে এবং পাকিস্তান থেকে দূরত্ব সৃষ্টি করে তারা এক রকমের নিরাপত্তা কৌশল সাজিয়ে নেয়। ট্রাম্প প্রশাসন কিন্তু ঠিক সেই কাজটিই করেছে। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এসেই ঘোষণা করেছে তাদের নিরাপত্তা কৌশলে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তারা মনে করে ভারত তাদের সবচেয়ে বড় কৌশলগত মিত্র। আপনাদের মনে থাকবে ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর যখন ভারতের প্রধানমন্ত্রী মোদি গেলেন ওয়াশিংটনে, তখন ট্রাম্প রীতিমতো মোদিকে পাশে বসিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে বললেন যে বাংলাদেশের বিষয়টা তিনি প্রধানমন্ত্রী মোদির ওপরেই ছেড়ে দিতে চান। আমেরিকা ট্রাম্প প্রশাসন ঠিক সেভাবেই বিষয়টা দেখে এবং সে বিষয়ে তাদের বার্তা আরো স্পষ্ট করতে এই পল কাপুরকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সচিব হিসেবে নিয়োগ দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প। কাজেই এই পল কাপুরের নিয়োগের সঙ্গে যেমন এই দক্ষিণ মধ্য এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবের সঙ্গে ভারতের প্রভাব একদম মিলেমিশে যাওয়ার ব্যাপারটা স্পষ্ট হয়, তেমনি মনে রাখতে হবে এই যে খলিলুর রহমান শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সুপারিশেই বা পরামর্শেই তারেক রহমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তাই নয়, ভারতও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই খলিলুর রহমানের সঙ্গে একমাত্র আলাপের চ্যানেল খুলেছিল। নভেম্বর মাসে অজিত দোভাল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ডেকে নিয়ে গিয়েছিলেন ভারতে এবং নিয়ে গিয়ে সেখানে তাদের মধ্যে যে বৈঠক হয়েছিল সেখানেও মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত হয়েছিলেন এবং সেখানে সুস্পষ্টভাবে ভারত এবং যুক্তরাষ্ট্রের পক্ষে খলিলুর রহমানকে জানিয়ে দেওয়া হয়েছিল যে বাংলাদেশকে একটা চরমপন্থা মৌলবাদের হাত থেকে রক্ষায় তারা মনে করেন এটা গুরুত্বপূর্ণ আঞ্চলিক নিরাপত্তার জন্য যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে, বাংলাদেশে আওয়ামী লীগকে স্বাভাবিকভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দিতে হবে যাতে আওয়ামী লীগের পতনের পর আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করবার পর যে শক্তির বাংলাদেশে উত্থান হয়েছে সে শক্তি আওয়ামী লীগ না থাকার সুযোগে এতটা চাঙা হয়ে উঠতে না পারে এবং যতটা না তার চেয়ে বেশি শক্তি প্রদর্শন করতে না পারে। অজিত দোভাল মার্কিন যুক্তরাষ্ট্র সে সময় খলিলুর রহমানের হাতে সীমান্তবর্তী এলাকায় জঙ্গি ঘাঁটি থেকে শুরু করে নানা রকম প্রমাণাদি উত্থাপন করেছিলেন এবং কি করতে পারেন তিনি সে কথা যাতে এক সপ্তাহের মধ্যে আবারও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতকে রিপোর্ট করতে পারেন, সেজন্য ভারত থেকে বাংলাদেশে ফেরার পরেই খলিলুর রহমানকে অজিত দোভাল আর মার্কিন যুক্তরাষ্ট্র আবারও দোহা নিয়ে গিয়েছিলেন। দোহার মধ্যস্থকের উপস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের সঙ্গে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা লেন্সে বৈঠক করবার জন্য, যেখানেও তাদের একমাত্র বার্তা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের তরফ থেকে যে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে মৌলবাদ উগ্রবাদের উত্থান ঠেকাতে আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রমে ফেরানো গুরুত্বপূর্ণ, যেটা না হলে শুধু আঞ্চলিক নিরাপত্তা নয়, মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে পুরো বৈশ্বিক নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলতে পারে বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড, যিনি কিনা অজিত দোভালের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ, তিনিও কিন্তু সেই 2025-এর ফেব্রুয়ারিতেই ঘোষণা দিয়ে বলেছিলেন যে বাংলাদেশে 2024-এর পর থেকে যেই রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে তারা বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা করছে এবং মার্কিন প্রশাসন, ট্রাম্প প্রশাসন যে কোনো ভাবে পৃথিবীর যে কোনো দেশে খিলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা ঠেকিয়ে দিতে সর্বশক্তি প্রয়োগ করবে। কাজেই মার্কিন প্রশাসন নিরাপত্তার লেন্সে যখন বাংলাদেশকে দেখছে সেখানে তারা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে অবশ্য প্রয়োজনীয় মনে করে। এ বার্তা ইউনূস সরকারের আমলেও তারা স্পষ্ট করে দিয়েছে এবং তারপর এমনকি বাংলাদেশের নির্বাচনের মাত্র সপ্তাহ বাকি থাকতে জানুয়ারি মাসের শেষ দিকেও এই পল কাপুর সহ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা ওয়াশিংটনে খলিলুর রহমানকে ডেকে নিয়ে আবারও সেই
এই বার্তাই দিয়েছিলেন যাতে নির্বাচনে কোনোভাবেই মৌলবাদের, উগ্রবাদের, চরমপন্থার কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের ভাষায় খিলাফতের উত্থান ঘটতে না পারে, এবং সেটা যাতে যে কোনোভাবে অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চিত করে। যে নিশ্চয়তার অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র জুন মাস থেকে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ শুরু করে, আগস্ট মাসে তাদের রাষ্ট্রদূতকে পাঠায় তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করতে, আর ডিসেম্বরে তারেক রহমানকে দেশে নিয়ে আসে। নির্বাচনের ফলাফল প্রকাশের পর ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ জামায়াতে ইসলামী এবং ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি যে ধরনের প্রতারিত বোধ করে প্রশাসন এবং সরকারের কাছ থেকে সহযোগিতা না পেয়ে, খলিলুর রহমান জানেন, ইউনূস জানেন কোন প্রতিশ্রুতিতে, কোন শর্তের মুখে তাদের পক্ষে জামায়াতে ইসলামীকে সহযোগিতা দেওয়া সম্ভব হয় নাই। খলিলুর রহমান, তারেক রহমান জানেন পল কাপুরের এজেন্ডা কি, পল কাপুরের বিশ্বাস কি। পল কাপুর জিহাদ নিয়ে, ইসলামী জঙ্গিবাদ নিয়ে গবেষণা করেছেন, এবং তার গবেষণার একটা মূল বিষয় হচ্ছে এই যে পাকিস্তান হচ্ছে পৃথিবীর এমন একটা দেশ যে দেশটা জিহাদের মাধ্যমে ইসলামী জঙ্গিবাদ পৃথিবীর বিভিন্ন দেশে নিয়ে যায় এবং সেখানে প্রভাব বিস্তার করে। এই যে ইসলামী জঙ্গিবাদের বিকাশ ঘটাতে জিহাদের নামে পাকিস্তানের যে অবদান, সেই অবদান মার্কিন প্রশাসনকে বরাবর স্মরণ করিয়ে দিয়ে পল কাপুর সবসময় পাকিস্তান থেকে দক্ষিণ মধ্য এশিয়ার সকল দেশকে দূরত্বে রাখা যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ, এই পরামর্শ দিয়ে আসছেন। তারেক রহমান, খলিলুর রহমান তাই জানেন যে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ট্রাম্প প্রশাসনের যেমন সবচেয়ে বড় মিত্র ভারত, তাই ভারতের সঙ্গে সুসম্পর্কের বার্তা খুব শিগগিরই তাদেরকে দিতে হবে, এবং যে বার্তা ভারতে তাদেরকে প্রথম পৌঁছে দেওয়া শুরু করেছে, তেমনি পল কাপুরের সফরের আগে আওয়ামী লীগের রাজনৈতিক পরিসর খোলার স্পষ্ট বার্তা আসতে হবে সরকারের দিক থেকে। এই বার্তা তাই তারেক রহমানরা দেরি না করে 12 ফেব্রুয়ারি থেকেই দেওয়া শুরু করেছেন। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খুলছে, সেসব অফিস এরপর আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি গিয়ে ভাঙছে, আগুন দিচ্ছে বটে, কিন্তু প্রশাসন কোথাও আওয়ামী লীগ নেতা কর্মীদের সেজন্য গ্রেফতার করেনি। এরই মধ্যে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য একজন আত্মসমর্পণ করেছেন বরিশালে, এবং করে জামিন পেয়েছেন, মুক্তি পেয়েছেন আলোচিত নেত্রী সেলিনা হায়াৎ আইবিও। এরকম নানা ইঙ্গিত দিয়ে তারেক রহমান, খলিলুর রহমান এখন আপাতত তারা যে একটা পরিসর তৈরি করে দিচ্ছেন সে ইঙ্গিত বজায় রাখতে চাইছেন। তবে পল কাপুরের সফরের আগে এতটুকুই যথেষ্ট হবে কিনা সে প্রশ্নও থেকে যায়। এমনকি আওয়ামী লীগ বিরোধী অনেক পত্রপত্রিকা লিখছে যে ঢাকায় বসেই সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরীরা নাকি বিভিন্ন কূটনীতিকদের সঙ্গে আলাপ আলোচনা অত্যন্ত জোরদার করেছেন তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকেই। ব্রেন্ট ক্রিস্টেনসন, মার্কিন রাষ্ট্রদূত, তিনি কিন্তু ঢাকায় নেমে সাংবাদিকদের সঙ্গে যে দেখা করেছেন, একটা বিস্তারিত সভার আয়োজন করেছিলেন, সেখানে স্পষ্ট করে বলেছিলেন যে আপনারা জানেন আমরা সকল পক্ষের সঙ্গে যোগাযোগ করি, কাজেই আমরা সকল রাজনৈতিক দলের সঙ্গেই যোগাযোগ করব। কারণ মার্কিন রাষ্ট্রদূত বলছেন যে তারই বহু বছরের ব্যক্তিগত বন্ধু আছেন এমন সব দলেও যারা ক্ষমতায় নাই। কাজেই তখনও বুঝতে অসুবিধা হয় নাই যে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন কোন দলের দিকে ইঙ্গিত করছেন, এটা জানিয়ে যে তারা সব পক্ষের সঙ্গেই যোগাযোগ রাখছেন। ওয়াশিংটনে, দিল্লিতে, ঢাকায় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে, বিভিন্ন অংশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়মিত যোগাযোগ হচ্ছে, এ খবর কয়েক মাসের পুরনো। পল কাপুর, অজিত দোভাল ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্বার্থ রক্ষায়, বাংলাদেশে মৌলবাদের প্রভাব কমিয়ে আনতে, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফেরাতে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। এবং এ দফায় যখন তিনি সফরে আসবেন, তিনি নিশ্চিতভাবে খলিলুর রহমান যখন একজন নির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী, তখন যে বার্তা তারা তাকে সুস্পষ্টভাবে নভেম্বর মাস থেকে বারবার দিয়ে আসছেন, সে বার্তা নিয়ে তিনি কি করলেন, তার নেতা তারেক রহমান, যাকে সেই লন্ডন থেকে যোগাযোগ করে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মনোভাব জানিয়ে আসছেন, তিনি কি করলেন, এসব কথা নিশ্চয়ই পল কাপুর সুস্পষ্টভাবে জানতে চাইবেন যখন এ দফায় তিনি ঢাকায় আসবেন।
যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে এই বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না, কিংবা এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। কিভাবে কারা হত্যা হয়েছে বা কিভাবে কারা ক্লিয়ার কথা হচ্ছে, জুলাই আন্দোলনে যদি কোনো পুলিশ হত্যার বিচার হয় সেক্ষেত্রে আমরা সবাই দোষী। নতুন সরকার তদন্তের ঘোষণা দিয়েছে। পুলিশ সূত্রে বলা হয়েছে বিশেষ বার্তা এসেছে, কিন্তু যারা সরাসরি জুলাই সন্ত্রাসের নেতৃত্ব দিয়েছে তারা এখনো মুক্ত। ইউনূস সরকারের দায় মুক্তি অধ্যাদেশ তাদের জন্য একটি সুরক্ষা কাঠামো তৈরি করেছে, যার আওতায় তারা রাজনৈতিক প্রতিরোধের নামে নিজেদের রক্ষা করার চেষ্টা করছে। এনসিপি এবং মব রাজনীতি এখনো চলমান, যা দেখিয়ে দেয় ক্ষমতার পরিবর্তন হলেও পুরনো শক্তিগুলো তাদের প্রভাব বজায় রাখতে সক্ষম। পুলিশ হত্যার বিচার হবে কি হবে না তা নির্ভর করছে রাজনৈতিক সদিচ্ছার উপর, কিন্তু যে সরকার নিজেই মববাজ গোষ্ঠীকে রাজনৈতিক পরিচয় দিয়ে সংসদে যাওয়ার সুযোগ করে দিয়েছে, তারা কি আসলে পুলিশ হত্যাকারীদের বিচার করতে চাইবে? পুলিশ হত্যার হোতা হাসনাত, সার্জিস, নাহিদ, পাটোয়ারি এদেরকে ধরা হবে? এই প্রশ্নের উত্তর এখনো অনিশ্চিতই থেকে যাচ্ছে। 2024 সালের জুলাই মাসে যখন রাজপথে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে রক্তাক্ত করে তুলে হত্যা সন্ত্রাসের রাজনৈতিক খেলা শুরু হয়, তখন অনেকেই ভেবেছিলেন এটি একটি স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন। কিন্তু সময়ের পরিক্রমায় বাস্তবতা উন্মোচিত হয়েছে ভয়ঙ্করভাবে। সেই আন্দোলনের নামে সংগঠিত পুলিশ হত্যা, থানা দখল, অস্ত্র লুটপাট এবং মব সন্ত্রাসের ঘটনাগুলো আজ যখন আবার আলোচনায় আসছে, তখন প্রশ্ন উঠছে সেই হত্যাযজ্ঞের মূল হোতারা কি আদৌ বিচারের মুখোমুখি হবেন কিনা। হাসনাত, সার্জিস, নাহিদ, পাটোয়ারি, আক্তার, মাহফুজ আলম এই নামগুলো শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, পুলিশের গোয়েন্দা তথ্যে উঠে এসেছে হত্যা এবং নাশকতার পরিকল্পনাকারী হিসাবে। অথচ বিগত 18 মাসে এই চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং তাদেরকে রাজনৈতিকভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে, তাদেরকে দিয়ে রাজনৈতিক দল খোলানো হয়েছে এবং সেই দলকে নির্বাচনে জিতিয়ে এখন বিরোধী দলে বসানো হয়েছে। ইউনূস সরকারের আমলে জারি হওয়া জুলাই গণ অভ্যুত্থানের সুরক্ষা এবং দায় নির্ধারণ অধ্যাদেশ তাদেরকে দেয় আইনি দায় মুক্তি, যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন একটি কালো আইন। এর আগেও এই কালো আইন হয়েছিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর। শুধু তাই নয়, আমরা অপারেশন ক্লিন হার্টেরও দায় মুক্তি দেখেছিলাম। এই অধ্যাদেশের ফলে পুলিশ হত্যার মতো গুরুতর অপরাধগুলোকেও রাজনৈতিক প্রতিরোধ হিসাবে বৈধতা দেওয়া হয়েছে, যা আইনের শাসনের পরিপন্থী এবং সাংবিধানিকভাবে বিতর্কিত। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী 2024 সালের জুলাই আগস্টে অন্তত 44 জন পুলিশ সদস্য নিহত হন, যদিও অভ্যন্তরীণ এবং অন্যান্য সূত্রগুলি বলছে এই সংখ্যাটি প্রায় 3 শতাধিক। শুধু সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় একদিনে 13 জন পুলিশ সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঢাকা মহানগর পুলিশের 21টি থানায় হামলা করা হয়, 13টি থানা পুড়িয়ে ছাই করা হয়। এই হামলাগুলো ছিল পূর্ব পরিকল্পিত, সমন্বিত, সামরিক কায়দায় পরিচালিত। হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বানিয়াচং থানা জ্বালিয়ে এসআই সন্তোষকে যেভাবে মারা হয়েছিল তার স্বীকারোক্তি সব জায়গায় ঘুরছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তারা সামরিক কায়দায় কিভাবে পুলিশদেরকে হত্যা করেছিল নৃশংসভাবে। হাসনাত এবং সার্জিসের নেতৃত্বে একটি সংঘবদ্ধ গোষ্ঠী রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশকে টার্গেট করে হত্যা করে, লাশ পুড়িয়ে ফেলে, অস্ত্র লুট করে এবং থানা দখল করে। এই ঘটনাগুলোর ভিডিও ফুটেজ, সিসিটিভি ক্লিপ, প্রত্যক্ষদর্শীর বয়ান এবং গোয়েন্দা তথ্য সবই পুলিশের কাছে রয়েছে। অথচ তদন্ত হয়নি, মামলা হয়নি, কারণ অন্তর্বর্তী সরকার সংকেত দেয়নি। অন্তর্বর্তী সরকারের তারা ছিল ঘনিষ্ঠ, তারা ছিল মব বাহিনী। এখন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ সদর দপ্তরে বিশেষ বার্তা এসেছে, তদন্ত শুরু হবে, মামলা হবে, অপরাধীদের আইনের আওতায় আনা হবে। কিন্তু প্রশ্ন হলো, যখন সেই অপরাধীরা এখন সংসদ সদস্য, বিরোধী দলের হুইপ, রাজনৈতিক নেতা, তখন তাদের ধরা কতটা সম্ভব? ইউনূস সরকারের জারি করা অধ্যাদেশ অনুযায়ী রাজনৈতিক প্রতিরোধ হিসাবে সংগঠিত যে কোনো হত্যা, ভাঙচুর বা সন্ত্রাসী কার্যক্রমকে দায় মুক্তি দেওয়া হয়েছে। এই আইনে বলা হয়েছে মানবাধিকার কমিশন ঠিক করবে কোন হত্যাকাণ্ড রাজনৈতিক এবং কোনটি ব্যক্তিগত। অর্থাৎ পুলিশ হত্যার বিচারও এখন একটি রাজনৈতিক কমিশনের বিবেচনার উপর নির্ভর করছে, যা আইনিভাবে অবাস্তব এবং বিপজ্জনক। এই কমিশন যদি বলে হাসনাত, সার্জিসদের হত্যাকাণ্ড ছিল রাজনৈতিক প্রতিরোধ, তাহলে তাদের কোনো দায় থাকবে না। আর যদি ব্যক্তিগত বলে ঘোষণা করে, তবেই কেবল মামলা হবে। এই আইনি ফাঁক রেখে দেওয়া আসলে হত্যাকারীদের রক্ষা করারই চেষ্টা করা হচ্ছে, বিচার নয়। অন্যদিকে পুলিশের
অভ্যন্তরীণ সূত্রগুলো জানাচ্ছে যে তদন্ত শুরু হলেও আসলে কাজটি কঠিন, কারণ হামলায় জড়িত অনেকেই এখন রাজনৈতিকভাবে খুব শক্তিশালী। তাদের কেউ কেউ সংসদ সদস্য, কেউ বিরোধী দলের নেতা, কেউ আবার সরকারি দলের আশ্রয় প্রার্থী। এই পরিস্থিতিতে তদন্তকারী কর্মকর্তারা বিব্রত। তারা জানেন আসামি চিহ্নিত করলেও গ্রেপ্তার করা সম্ভব হবে না, কারণ রাজনৈতিক হস্তক্ষেপ অপেক্ষায় থাকবে। আর যে অধ্যাদেশ জারি হয়েছে তাতে করে তাদের তদন্ত রিপোর্টও প্রশ্নবিদ্ধ হতে পারে। এই আইনি জটিলতার মধ্যে পড়ে পুলিশ আসলে একটি তদন্ত প্রক্রিয়ায় সময় ক্ষয় করবে হয়তো, যার ফলাফল হবে শূন্য। প্রশ্ন হলো, রাষ্ট্র নিজেই যখন হত্যাকারীদের আইনি সুরক্ষা দিচ্ছে তখন বিচার কিভাবে সম্ভব? যখন পুলিশ হত্যার পরিকল্পনাকারীরা সংসদে বসে আছেন তখন তাদের বিচার কে করবে? তারা নিজেরাই তো আইন প্রণয়নকারী। এই প্রশ্নের উত্তর এখন অনিশ্চিত, কারণ বাংলাদেশে রাজনীতি এখনো সন্ত্রাসীদের নিরাপত্তা দেওয়ার একটি হাতিয়ার। আইনের শাসন নয়, রাজনৈতিক বিবেচনায় এখন নির্ধারণ করছে কে অপরাধী আর কে নিরীহ। এই পরিস্থিতিতে পুলিশ হত্যার হোতারা ধরা পড়বে কি পড়বে না তা সময় বলবে। তবে আইনি এবং রাজনৈতিক বাস্তবতা বলছে সম্ভাবনা আসলে ক্ষীণ। ভালো থাকবেন সবাই।